2026 সালে যেসব শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে এবং সেই পরীক্ষার্থীদের অভিভাবক এবং সম্মানিত শিক্ষকবৃন্দ সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালা 2025 এর আলোকে বৃত্তি পরীক্ষার বেশ কিছু নিয়মকানুন এবং পাশাপাশি এবছর যে সংযোজিত ওএমআর শিট সেটি পূরণের নিয়মাবলী। তো সকলে ভিডিওটি মন দিয়ে দেখবেন। প্রথমে আমরা দেখতে চাই কোন কোন বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে। সরকারি বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়। এরপরে রয়েছে বেসরকারি বিদ্যালয়, বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন একাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত অনুমোদিত প্রাথমিক বিদ্যালয়, রেজিস্টার্ড কিন্ডারগার্টেন, কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়, রেজিস্টার্ড অস্থায়ী রেজিস্ট্রেশনপ্রাপ্ত স্থাপন ও চালুর প্রাথমিক অনুমোদনপ্রাপ্ত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, এনজিও স্কুল, শিখন কেন্দ্র, চা বাগান স্কুল, পার্বত্য জেলা পরিষদ পরিচালিত স্কুল এবং অন্যান্য প্রতিষ্ঠান। প্রাথমিক বৃত্তি পরীক্ষার পরিধি ও আওতা: পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সর্বোচ্চ 40% শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক। চতুর্থ শ্রেণীর সকল প্রান্তিকের সামষ্টিক মূল্যায়নের ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীর তালিকা তৈরি করা হবে। কোনো শিক্ষার্থী জাতীয়ভাবে ভর্তির নির্ধারিত তারিখের পরে বর্ণিত 3 ধরনের বিদ্যালয় ব্যতীত অন্য যে কোনো বিদ্যালয় থেকে ছাড়পত্র গ্রহণের মাধ্যমে বর্ণিত বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে ভর্তি হয়ে থাকলে তাকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। কোনো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা দপ্তরের কর্মকর্তা বা কর্মচারী সংশ্লিষ্ট বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকায় বদলি হলে এবং প্রচলিত নিয়ম অনুযায়ী উক্ত পরীক্ষার্থী পঞ্চম শ্রেণীতে ভর্তি হয়ে থাকলে তাকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার অনুমতি দেওয়া যাবে। বহিরাগত ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে কোনো প্রকার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য যে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল বাতিল করা হবে। বৃত্তি পরীক্ষার বিষয়, নম্বর, সময় এবং পাঠ্যসূচি: 4টি বিষয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিষয়গুলো হলো: 1 বাংলা, 2 ইংরেজি, 3 প্রাথমিক গণিত এবং 4 বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রাথমিক বিজ্ঞানকে সমন্বয় করে। এই মোট 4টি বিষয়। তো প্রত্যেকটি বিষয়ের পূর্ণমান হলো 100। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রাথমিক বিজ্ঞান সমন্বয় করে যে সাবজেক্টটি সেটিও 50 এবং 50 করে মোট 100 এবং প্রত্যেকটি পরীক্ষায় 2 ঘন্টা 30 মিনিট করে বাংলা, ইংরেজি, গণিত এবং প্রাথমিক বিজ্ঞান ও বাংলাদেশ বিশ্ব পরিচয় সমন্বিত যে বিষয়টি প্রত্যেকটি বিষয়ে 2 ঘন্টা 30 মিনিট করে সময় দেওয়া হবে এবং বিশেষ চাহিদা সম্পন্ন যদি কোনো শিক্ষার্থী থাকে বা পরীক্ষার্থী থাকে তাদের জন্য অতিরিক্ত 30 মিনিট সময় বরাদ্দ থাকবে বেশি। তো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি কর্তৃক প্রণীত পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত প্রশ্ন কাঠামো অনুসারে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃত্তি পাওয়ার জন্য প্রতি বিষয়ে ন্যূনতম শতকরা 40 নম্বর পেতে হবে, অর্থাৎ পাস মার্ক 40, কিন্তু সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের কোটা ভিত্তিক বৃত্তি প্রদান করা হবে। এবারের যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো এবারের বৃত্তি পরীক্ষায় ওএমআর যুক্ত উত্তরপত্রে অনুষ্ঠিত হবে। ওএমআর অর্থাৎ অপটিক্যাল মার্ক রিকগনিশন হলো একটি বিশেষ ফর্ম যা কম্পিউটার দ্বারা পাঠযোগ্য। এর 3টি অংশ রয়েছে। ওএমআর শিট পূরণের জন্য 3টি অংশযুক্ত একটি ওএমআর ফর্ম দেওয়া হবে। এই 3টি অংশযুক্ত ওএমআর ফর্মের প্রথম অংশটি শুধু পরীক্ষার্থী পূরণ করবে এবং বাকি 2টি অংশ পরীক্ষার্থীর পূরণের প্রয়োজন নেই বা পূরণ করতে হবে না। তো ওএমআর শিটের প্রথম অংশ যে পরীক্ষার্থী পূরণ করবে তার পূরণ করার বিষয়গুলো হলো রোল নম্বর ও বিষয় কোড। শিক্ষার্থী নিজের রোল নম্বর এবং বিষয় কোড নিজের হাতেই পূরণ করবে। রোল নম্বরের ঘরে
প্রথমত উপরে ইংরেজি ডিজিটে রোল নম্বরটি লিখবে এবং সংশ্লিষ্ট বৃত্তটি, সংশ্লিষ্ট ঘরের ওই নম্বর বিশিষ্ট বৃত্তটি কালো কালির বল পয়েন্ট কলম দ্বারা ভরাট করবে এবং একইভাবে বাম পাশে যে ছোট্ট একটি ঘর আছে বিষয় কোডের ঘর, এখানে সে উপরে তার বিষয় কোডটি লিখবে 1 হলে 1, 2 হলে 2, 3 হলে 3 এবং 4 হলে 4 এবং সংশ্লিষ্ট ঘরটি বৃত্তটি সে ভরাট করবে। আর অতিরিক্ত উত্তরপত্র লেখা কতটি সে অতিরিক্ত উত্তরপত্র ব্যবহার করেছে সেই সংক্রান্ত যে ঘরটি রয়েছে এটি পূরণ করবে আসলে যিনি ইনভিজিলেটর অর্থাৎ কক্ষ পরিদর্শক থাকবেন তিনি পূরণ করবেন। তিনি শিক্ষার্থী কতটি অতিরিক্ত উত্তরপত্র ব্যবহার করেছে তিনি সেই মোট সংখ্যাটি গুণে 2টি হলে 2টি বা 3টি হলে 3টি সেটি উপরে এই ফাঁকা বক্সে লিখে সংশ্লিষ্ট বৃত্তটি ভরাট করে দেবেন। এখানে পরীক্ষার্থীর কিছু লেখার প্রয়োজন নেই, কিন্তু পরীক্ষার্থীর নাম লেখার জন্য একটি ঘর রয়েছে, সেই ঘরে পরীক্ষার্থী নিজের নামটি বড় হাতের অক্ষরে, ইংরেজি বড় হাতের অক্ষরে লিখে দেবে। তো পরীক্ষার্থী তার নিজের নাম স্বহস্তে লেখার পর কক্ষ পরিদর্শক সঠিকতা যাচাই করে তারপরে উত্তরপত্রে স্বাক্ষর করবেন। ওএমআর শিটের এই প্রথম অংশ পূরণের নিয়মাবলী, কেবলমাত্র কালো বল পেন কলম ব্যবহার করতে হবে, ঘরের ভেতর সম্পূর্ণভাবে গোল চিহ্ন দিয়ে ভরাট করতে হবে, পেন্সিল, ইরেজার, ফ্লুইড বা ঘষা মাজা করা যাবে না, ভুল হলে নতুন ঘর পূরণ করতে হবে, পুরনো ঘর কাটাছেঁড়া করা যাবে না। এখানে পুরনো ঘর বলতে বোঝানো হয়েছে যে ঘরটি ভুল হয়েছে। তো যেমন মনে করুন কোনো শিক্ষার্থী তার রোল নাম্বারের একটি বা একাধিক ডিজিট ভুল করেছে, সে ভুল ঘর ভরাট করেছে। তো যখন সে বুঝতে পারবে তার ভুল হয়েছে এবং তার ঘরটি ভুল ভরাট করা হয়েছে, তখন সে তার যে সঠিক রোল নাম্বারটি সেটি এবার ভরাট করে দেবে এবং যেটি ভুল হয়েছে সেটিতে তার কিছুই করতে হবে না, ওটি ওভাবেই থাকবে, ওখানে কোনো ঘষা মাজা করার দরকার নেই। এবং যদি সে উপরের বক্সে রোল নাম্বার লিখতেও ভুল করে থাকে, সেই বক্সেও সে সঠিক রোল নাম্বারটি লিখবে, প্রয়োজন হলে কক্ষ পরিদর্শকের সহায়তা নেবে এবং যেটি ভুল হয়েছে সেটি নিয়ে আর চিন্তা করতে হবে না, সেই বৃত্তটি ওভাবেই থাকবে এবং সে শুধু সঠিকটি ভরাট করে দিলেই হবে। উত্তরপত্র ভাঁজ বা ছিঁড়ে ফেলা যাবে না। ওএমআর শিটের দ্বিতীয় অংশটি পরীক্ষার্থী পূরণ করবে না, এটি পরীক্ষক যিনি খাতা মূল্যায়ন করবেন বা খাতা দেখবেন তিনি পূরণ করবেন। তো তার পূরণের এখানে বিষয় হলো পরীক্ষক কোড, যিনি পরীক্ষক তার একটা কোড নম্বর থাকবে, তার সেই কোড নম্বরটি তিনি পূরণ করবেন এই ঘরে। তারপরে বিষয় কোডের যে ঘরটি সেই ঘরে তিনি বিষয় কোড পূরণ করবেন। তারপরে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা এই ঘরে তিনি পূরণ করে নেবেন। তারপরে প্রাপ্ত মোট নম্বর সেটার ঘরে তিনি সেই প্রাপ্ত মোট নম্বর পূরণ করে দেবেন খাতা নিরীক্ষণের পর মোট নম্বর যোগ করে। এবং পরীক্ষক তার জন্য নির্ধারিত স্থানে স্বাক্ষর প্রদান করবেন। পরীক্ষকের যেখানে স্বাক্ষর করার কথা সেইখানে তিনি স্বাক্ষর দিবেন প্রত্যেকটি খাতা দেখার পরে। এবং তিনি যে মোট নম্বরটি লিখবেন, শিক্ষার্থীর প্রাপ্ত মোট নম্বরটি লেখার সময় হলো নিরীক্ষকের কাছে যাওয়ার আগে। নিরীক্ষক যদি একবার সেটি যাচাই করে থাকেন তারপরে আর তার মোট নম্বর লেখার সুযোগ নেই, সুতরাং আগেই তাকে লিখতে হবে। এবং প্রধান পরীক্ষক স্বাক্ষর প্রদান করবেন এবং প্রধান পরীক্ষকেরও একটি কোড নম্বর আছে, সেটিও তিনি দিবেন যথাস্থানে। এখানে এই ওএমআর পূরণের নিয়মাবলী একই রকম, কেবলমাত্র কালো বল পেন ব্যবহার করতে হবে, ঘরের ভেতর সম্পূর্ণভাবে গোল চিহ্ন ভরাট করতে হবে, পেন্সিল, ইরেজার, ফ্লুইড বা ঘষা মাজা করা যাবে না, ভুল হলে নতুন ঘর পূরণ করতে হবে, পুরনো ঘর কাটাছেঁড়া করা যাবে না, উত্তরপত্র ভাঁজ বা ছিঁড়ে ফেলা যাবে না। ওএমআর শিটের তৃতীয় অংশটিও শিক্ষার্থীর পূরণের দরকার নেই, এটিও পরীক্ষক যিনি খাতা মূল্যায়ন করবেন তিনি তার খাতা মূল্যায়ন করার পরে এখানে তার যাবতীয় বিষয় যা রয়েছে সেগুলো লিখে তিনি পূরণ করে দেবেন। সেখানেও নিয়মাবলী সে আগের মতোই, প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ পূরণের মতোই। এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক সরবরাহকৃত যে উত্তরপত্রটি আছে তার টপ কভারে যে ওএমআর, সেটি মুদ্রণে কোনো ধরনের যদি ত্রুটি বা ক্রমিক নম্বর যদি মুদ্রিত না থাকে বা উত্তরপত্র ছেঁড়া কাটা থাকে বা উত্তরপত্রের সাথে ডাবল ওএমআর থাকে, তাহলে উত্তরপত্রটি অবশ্যই পরিবর্তন করে নিতে হবে, কারণ এটি একটি বাতিল উত্তরপত্র। এজন্য প্রত্যেক পরীক্ষার্থীকে খেয়াল করতে হবে তার ওএমআর শিট অর্থাৎ উত্তরপত্রের সাথে যে ওএমআর শিটটি রয়েছে তার যে সিরিয়াল নম্বর সেটি ঠিক আছে কিনা বা লেখা আছে কিনা, বা উত্তরপত্রটি কোথাও থেকে ছেঁড়া কাটা কিনা, অথবা
উত্তরপত্রের সাথে কোনো ডাবল ওএমআর আছে কিনা এসব বিষয়ে যদি দেখে তাহলে সাথে সাথে পরীক্ষার হলে যারা ইনভিজিলেটর থাকবেন তাদেরকে অবহিত করলে তারা খাতাটি চেঞ্জ করে দেবেন। উত্তরপত্রের কভার পৃষ্ঠার প্রথম অংশের বৃত্তাকার ঘরগুলো এমনভাবে ভরাট করতে হবে যাতে এগুলোর ভিতরে লেখাগুলো দেখা না যায়। আর বৃত্তাকার ঘরগুলো কালো কালির বল পয়েন্ট কলম দ্বারা ভরাট করতে হবে। ওএমআর শিট উত্তরপত্র কোনো অবস্থাতেই ভাঁজ করা যাবে না। মার্জিনের জন্য স্কেল ও পেন্সিল বা কলম ব্যবহার করা বাঞ্ছনীয়। উত্তরপত্রের দ্বিতীয় পৃষ্ঠায় খালি অংশে যেখানে লেখা আছে যে এ স্থান হতে উত্তর লেখা আরম্ভ করতে হবে তার নিচ থেকে প্রশ্নের উত্তর লেখা শুরু করতে হবে। খসড়া বা রাফের জন্য কোনো পৃথক কাগজ দেওয়া হবে না এবং এজন্য বাইরে থেকেও কোনো প্রকার কাগজ আনা যাবে না। উত্তর লেখার জন্য প্রদত্ত উত্তরপত্রেই খসড়ার কাজ সমাধান করতে হবে এবং কোনো অবস্থাতেই উত্তরপত্রের কোনো পাতা কেউ ছিঁড়তে পারবে না এবং সরবরাহকৃত উত্তরপত্র অবশ্যই কর্তব্যরত ইনভিজিলেটরের নিকট পরীক্ষা শেষে জমা দিতে হবে। মূল উত্তরপত্র লেখা শেষ করে প্রয়োজন হলে এক বা একাধিক অতিরিক্ত উত্তরপত্র পরীক্ষার্থীকে দেওয়া হবে। পরীক্ষা শেষের ঘণ্টা বাজার পূর্বেই পরীক্ষার্থী উত্তরপত্রের সংখ্যা লিখে সংশ্লিষ্ট বৃত্তটি ভরাট করতে হবে। অতিরিক্ত উত্তরপত্র মূল উত্তরপত্রের সাথে অবশ্যই সেলাই করে নিতে হবে। খসড়া বা অপ্রয়োজনীয় যে কোনো লেখা পরীক্ষার্থীকে নিজ হাতেই কেটে দিতে হবে। পরীক্ষা কক্ষে কোনো কিছুর প্রয়োজন হলে পরীক্ষার্থী কেবল দাঁড়িয়ে কর্তব্যরত ইনভিজিলেটরের দৃষ্টি আকর্ষণ করবে এবং তিনি কাছে আসলে তার নিকট পরীক্ষার্থী বক্তব্য পেশ করবে। প্রদত্ত উত্তরপত্র ছাড়া প্রশ্নপত্রে বা প্রবেশপত্রে বা টেবিলে বা অন্য কোথাও পরীক্ষার্থী কোনো কিছু লিখতে পারবে না। প্রশ্নপত্র বিতরণের সময় হতে 1 ঘন্টা শেষ না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী কোনো কারণেই পরীক্ষা কক্ষের বাইরে যেতে পারবে না। পরীক্ষা সমাপ্তির পর প্রত্যেক পরীক্ষার্থীকে কর্তব্যরত ইনভিজিলেটরের নিকট তার উত্তরপত্র জমা দিয়ে পরীক্ষা কক্ষ ত্যাগ করতে হবে। কোনো পরীক্ষার্থীকে টপ কভারের প্রথম অংশ ছেঁড়া যাবে না কোনো পরীক্ষার্থীকে দিয়ে, কারণ এটি ইনভিজিলেটর ছিঁড়বেন এবং ইনভিজিলেটর পরীক্ষা শেষ হওয়ার পূর্বে টপ কভারের প্রথম অংশ ছিঁড়তে পারবেন না। সেলাইবিহীন উত্তরপত্র, অর্ধেক সেলাই করা উত্তরপত্র বা ত্রুটিপূর্ণ সেলাই করা উত্তরপত্র, উত্তরপত্রের সাথে ডাবল ওএমআর থাকা এসব পরীক্ষার কাজে ব্যবহার করা যাবে না। পরীক্ষার হলে পরীক্ষার্থী কোনো অবস্থাতেই মোবাইল ফোন বা অন্য কোনো ডিভাইস ব্যবহার করতে পারবে না। আশা করি ভিডিওটি সকলের উপকারে আসবে। এরকম প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। আজকে তাহলে এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ।